হতচকিত চন্দ্রগুপ্ত কি করবে ভেবে পাচ্ছিল না। ঠিক তখনই আততায়ী তার মুখোশটা সরাতেই চন্দ্রগুপ্ত অবাক বিস্ময়ে তাকিয়ে দেখল সেটা আর কেউ নয়, স্বয়ং সুরজমল। সুরজমলকে দেখেই চন্দ্রগুপ্তর ধরে যেন প্রাণ ফিরে এলো। সে উদ্গ্রীব হয়ে বলে উঠল, আচার্য সুরজমল, আপনি? আর আমাকে জালের মধ্যে কেন আবদ্ধ করে দিয়েছিলেন? প্রাণ বিপন্ন করে একই প্রকারের পরীক্ষা। চন্দ্রগুপ্তর কণ্ঠে একই সাথে ভয় আর খেদ প্রকাশ পাচ্ছিল। সে বুঝে উঠতে পারছিল না যে কেন সুরজমল তাকে ইচ্ছাকৃতভাবে ওই হিংস্র নেকড়ের মুখে নিক্ষেপ করেছিল। চন্দ্রগুপ্তর অভিমান ভরা প্রশ্নের উত্তরে সুরজমল হেসে বলল, আমি এখানে তোমার সুরক্ষার জন্যই লুকিয়েছিলাম। আমি অত্যন্ত খুশি হয়েছি যে তুমি নিজেই নিজেকে জাল থেকে মুক্ত করতে পেরেছ, যাতে ওই হিংস্র নেকড়ে তোমার উপরে আক্রমণ করতে না পারে। ওই জন্যই আমি তীর ধনুক নিয়ে তৈরি হয়েছিলাম। আর যদি জানতে চাও যে এটা কিসের পরীক্ষা, সেটা আচার্য তোমায় বলবেন। দুজনেই অন্ধকার পেরিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে আশ্রমে ফিরে এলো, যেখানে চাণক্য তাদের জন্য অপেক্ষা করছিলেন। আচার্য চাণক্যের হাতে সেই কাস্তেটা দেখেই চন্দ্রগুপ্ত বুঝে গেল তার এই কঠোর পরীক্ষার পেছনে আচার্যের কি মনোভাব লুকিয়েছিল। সে তৎক্ষণাৎ চাণক্যের চরণ স্পর্শ করে আত্মগ্লানি মিশ্রিত স্বরে বলল, কোনো বস্তুর প্রকৃত মূল্য তার অভাবেই বোঝা যায়। যদি ওই সময় আমার কাছে কাস্তেটা থাকতো, তাহলে কত সহজেই আমি জাল কেটে বেরিয়ে নেকড়েটার মুখোমুখি হতে পারতাম। চাণক্য তার শিষ্যকে আশীর্বাদ দিয়ে বললেন, বাহ, সঠিক পর্যবেক্ষণ। একটা কথা সবসময় মনে রেখো, আমার কাছে মৌখিক শিক্ষার থেকে প্রায়োগিক পরীক্ষা অনেকাংশেই বেশি গুরুত্বপূর্ণ। মানুষ যখন তার অভিজ্ঞতা দিয়ে কোনো কিছু শেখে, সেই শিক্ষা আজীবন তার পথ প্রদর্শন করে। চাণক্যের কথা শুনে চন্দ্রগুপ্তর মুখে একটা সন্তোষজনক হাসি ফুটে উঠল, কিন্তু ঘাস কাটার বিষয়টা মনে পড়তেই সে ইতস্তত করেই জিজ্ঞেস করলো, কিন্তু আচার্য, আপনি আমায় ঘাস কাটতে নির্দেশ দিয়েছিলেন কেন? ওর মধ্যে এমন কি শিক্ষা নিহিত ছিল? ধৈর্য। চাণক্যের একটা শব্দের মধ্যেই অন্তর্নিহিত ছিল চন্দ্রগুপ্তের সব প্রশ্নের উত্তর। চন্দ্রগুপ্তর সঙ্গে দেখা করে চাণক্য তক্ষশিলার দিকে অগ্রসর হলেন। সেখানে পৌঁছতেই আচার্য গজাননের সাথে সাক্ষাৎ হলো তার। তিনি নিজের ছাত্রদের নিচু স্বরে কিছু বলছিলেন। চাণক্যকে আসতে দেখেই তৎক্ষণাৎ তিনি তার কথা ঘুরিয়ে দিলেন। গজাননের পাশে ছিল বীর সেন, সেই রাজকুমার যার সাথে চন্দ্রগুপ্তর বিবাদ হয়েছিল। চাণক্য এগিয়ে আসতেই উপস্থিত রাজকুমারেরা তাকে প্রণাম করল এবং গজাননের ইশারা পেতেই সেখান থেকে চলে গেল। গজাননের মুখের ভাব দেখে চাণক্য বললেন, আচার্য, গোপন তাদের থেকেই করা উচিত যারা মনের ভাব পড়তে পারে না। কথাটা শোনা মাত্র গজাননের মুখের ভাব নিমেষেই বদলে গেল, যেন তার কোনো ছলনা ধরে ফেলেছেন চাণক্য। চলে যাওয়া ছাত্রদের দেখিয়ে চাণক্য বললেন, এবারে চন্দ্রগুপ্তকে পরাজিত করার জন্য কোন ষড়যন্ত্রের শিক্ষা দিচ্ছিলেন? চাণক্যের তীর্যক বাক্য গজাননের বুকে যেন তীরের ফলার মতো বিঁধল। থতমত খেয়ে আচার্য গজানন বললেন, ষড়যন্ত্র তো আপনি করেছেন আচার্য। তক্ষশিলার মতো প্রথিতযশা বিশ্ববিদ্যালয়ে বাইরের একটা অযোগ্য অসভ্য বালককে প্রবেশ করানোর প্রচেষ্টা করে। কিন্তু এটা মনে রাখবেন, যতদিন আমি রয়েছি এই বিশ্ববিদ্যালয়ের গরিমায় কোনো আঁচ আসতে দেব না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য ছাত্রদের অপব্যবহার করে তক্ষশিলার গরিমাকে সত্যি উত্তরোত্তর বৃদ্ধি করছেন আপনি, কটাক্ষের সুরে বললেন চাণক্য। আচার্য গজাননের ক্রোধান্বিত মুখ দেখেও বলে চললেন চাণক্য, একজন শিক্ষকের প্রধান কর্তব্য তার ছাত্রদের সঠিক পথ প্রদর্শন করা, যেই পথে চলে তারা ভবিষ্যৎ জীবনের জন্য একটা শক্ত ভিত তৈরি করতে পারে। কিন্তু আপনি তো ওদের ভিত আরো দুর্বল করার জন্য উতলা হয়ে উঠেছেন। গর্জে উঠলেন গজানন, আচার্য চাণক্য, আপনার শিক্ষার পাঠ আপনি নিজের কাছেই রাখুন, কারণ আপনার খোলা টিকি জ্ঞান আর সম্মানের উপযুক্ত প্রমাণ বহন করছে। গজাননের কথা আঘাত দিল চাণক্যের পুরনো ক্ষতকে। ধননন্দের সভায় হওয়া অপমানের দৃশ্য উদ্ভাসিত হলো চাণক্যের মনে। চাণক্য প্রত্যুত্তর দেওয়ার আগেই ভেসে এলো আচার্য মেঘনাথের কণ্ঠস্বর, শুধু জ্ঞান আর সম্মানেরই নয়, আত্মসম্মানের কথাটাও বলুন আচার্য গজানন। চাণক্য নিজের ভাবনাকে সংবরণ করে পেছনে তাকাতেই দেখলেন আচার্য মেঘনাথ কিছুদিনের যাত্রা সেরে তক্ষশিলা ফিরেছেন। চাণক্যকে সুস্থ অবস্থায় দেখা আচার্য মেঘনাথের জন্য পীড়াদায়ক। তিনি কাছে এসে তীর্যক সুরে বললেন, মৃত্যুর থেকেও খারাপ বিষয় হলো নিজের আত্মসম্মানে আঘাত লাগা, আর সেই আঘাতের পীড়া আপনার মুখে স্পষ্টই প্রকাশ পাচ্ছে আচার্য। কিন্তু আপনি চিন্তা করবেন না, প্রতিটা অপমানই মানুষকে তার মূল্যের আভাস করিয়ে দেয়।
আশা করি আপনিও। মেঘনাথের কথা শেষ হবার আগেই চাণক্য বললেন, আর ওই অপমানের প্রতিটা বিন্দু মানুষের মধ্যে কিছু করে দেখানোর অগ্নিকে প্রজ্বলিত করে আচার্য মেঘনাথ। আমার অন্তরাত্মাও এখন সেই আগুনের লেলিহান শিখায় সর্বদাই ধিক ধিক করে জ্বলছে। আচার্য মেঘনাথকে নিশ্চুপ দেখে চাণক্য আবার বললেন, তাছাড়াও আমি মগধ যাওয়ার আগে আপনি আমায় অন্তিম ভোজনের প্রস্তাব দিয়েছিলেন, তাই না? আমি বুঝতে পারছি আমাকে জীবিত দেখে আপনার কতটা কষ্ট হচ্ছে। আপনার ইচ্ছা তো পূরণ হয়নি, কিন্তু ভোজন আমরা একসাথে করতেই পারি। গজানন আর মেঘনাথ বাকরুদ্ধ হয়ে গেলেন চাণক্যের কটাক্ষে। নমস্কার জানিয়ে প্রস্থান করলেন চাণক্য। মেঘনাথের ফিরে আসাতে চাণক্যের দুশ্চিন্তা আরো বৃদ্ধি পেল, কারণ তিনি জানতেন এখন শুধু গজাননই নন, মেঘনাথ ও চন্দ্রগুপ্তের প্রবেশের পথে বাধা সৃষ্টি করবে। চাণক্যের এই সকল দুর্ভাবনা থেকে অনেক দূরে চন্দ্রগুপ্ত বিকেলের পড়ন্ত আলোয় সুরজমলের সাথে অসি শিক্ষা গ্রহণ করছিল। তলোয়ার হাতে কখনো সুরজমল চন্দ্রগুপ্তের উপরে প্রভাব বিস্তার করছিল, তো কখনো চন্দ্রগুপ্ত সুরজমলের উপরে। ঠিক তখনই আকাশের বুকে ধূম্রকুণ্ডলী নজরে পড়ল সুরজমলের। ধোঁয়া এতটাই ভয়াবহ ছিল, যেটা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল কোথাও প্রচন্ড অগ্নিকাণ্ড হয়েছে। সুরজমল উদ্বিগ্ন হয়ে বলল, মনে হয় আশপাশের কোনো গ্রামে আগুন লেগেছে। চন্দ্রগুপ্তর নজর ধোঁয়ার দিকে পড়তেই সে বিচলিত হয়ে বলল, আরে, এই ধোঁয়া তো সুকন্যার গ্রামের দিক থেকে আসছে। আচার্য সুরজমল, আমাদের এক্ষুনি সাহায্যের জন্য যাওয়া উচিত। চন্দ্রগুপ্তর প্রস্তাব শোনা মাত্রই সুরজমল রাজি হয়ে গেল, এবং চন্দ্রগুপ্ত এমন ভাবে গ্রামের দিকে ছুটল যেন তার কোনো আপনজন বিপদে পড়েছে। সুরজমলও তার পেছনে পেছনে দৌড়ল। কিছুক্ষণ পরেই দুজনে ছোট্ট একটা গ্রামের সামনে এসে পৌঁছল, যেখানে কয়েকটা ঘর দাউ দাউ করে জ্বলছিল। চারিদিকে চরম বিশৃঙ্খলার মধ্যে লোকজন আর্তনাদ করছিল। কিছু লোক সামনের একটা পুকুর থেকে জল এনে কুটিরগুলোর মধ্যে ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিল, কিন্তু আগুন নেভার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না। গ্রামবাসীদের চিৎকার, আর্তনাদ আর ক্রন্দনের শব্দে সারা গ্রাম যেন কেঁপে কেঁপে উঠছিল। তাদের দুর্বিষহ অবস্থা দেখে চন্দ্রগুপ্ত আর সুরজমল যেন থমকে গেল। এবার ওরা দুজনেই সাহায্যের জন্য গ্রামের ভেতরে প্রবেশ করতেই দেখলো গ্রামের প্রান্তে সুকন্যার কুটির, যেখান থেকে আগুনের লেলিহান শিখা এমনভাবে সবটুকু আবৃত করেছিল যেন সর্বস্ব গ্রাস করে নেবে। কুটিরের বাইরে সুকন্যাকে ধরে একজন লোক দাঁড়িয়েছিল। বাকি গ্রামবাসীরা নিজেদের কুটিরকে বাঁচানোর ক্রমাগত চেষ্টা করে যাচ্ছিল। সুকন্যা উন্মাদের মতো ছুটে বারবার নিজের ঘরের মধ্যে প্রবেশ করতে চাইছিল, কিন্তু সঙ্গের লোকটা তাকে বলপূর্বক আটকে রেখেছিল, কারণ কুটিরের মধ্যে যাওয়া মানে নিজের মৃত্যুকে সাক্ষাৎ আমন্ত্রণ জানানো। সুকন্যাকে চিৎকার করে কাঁদতে দেখে চন্দ্রগুপ্ত সুরজমলকে বলল, মনে হয় সুকন্যার পরিবার ওই ঘরের মধ্যেই আটকে পড়েছে। আমাদের শীঘ্রই ওদের সাহায্য করা উচিত। কথাটা বলা মাত্রই চন্দ্রগুপ্ত এক লাফে সুকন্যার কুটিরের দরজার সামনে গিয়ে পৌঁছল। আগুনের তেজ এতটাই তীব্র ছিল যে ভেতরে প্রবেশ করা অসম্ভব মনে হচ্ছিল। সুকন্যার বয়সী একটা ছেলে ওই আগুনের মধ্যে ভেতরে যাওয়ার চেষ্টা করছে দেখে দাঁড়িয়ে থাকা লোকটি চমকে উঠল। ব্যক্তিটি সুকন্যাকে সামলাতে সামলাতেই চন্দ্রগুপ্তকেও বাধা দেওয়ার চেষ্টা করলো। তখনই সুরজমলের গলার স্বর শোনা গেল, প্রথমে আমাদের দরজার আগুন নেভাতে হবে, তাহলেই আমরা ভেতরে প্রবেশ করতে পারবো। প্রস্তাব শুনেই চন্দ্রগুপ্ত আর সুরজমল রাস্তায় পড়ে থাকা একটা পাত্র নিয়ে পুকুরের দিকে দৌড়ল। পুকুরের মধ্যে জল নেওয়ার লোকেদের মধ্যে ধাক্কাধাক্কি পড়ে গেছিল। গ্রামবাসীরা পাত্র ভরে ভরে জল নিয়ে গিয়ে নিজেদের কুটিরে দিচ্ছিল যাতে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ভিড়ের মধ্যে পুকুরের কাছে জল ভরতে গেল চন্দ্রগুপ্ত। ঠিক তখনই এক দুর্ঘটনা ঘটে গেল, যা দেখে সুরজমলও আর্তনাদ করে উঠল। তুমুল ধাক্কাধাক্কির মধ্যে চন্দ্রগুপ্ত জল ভরতে যেতেই কারোর ধাক্কা লাগলো তার গায়ে। বেসামাল হয়ে সোজা পুকুরে গিয়ে পড়ল চন্দ্রগুপ্ত। এই দৃশ্য দেখে শিহরিত সুরজমল। জলের মধ্যে পড়ে চন্দ্রগুপ্তর নিঃশ্বাস আটকে যেতেই সে হাত পা ছুঁড়তে শুরু করলো। ওই অন্ধকার রাতে পুকুরের মধ্যে হাত পা ছুঁড়তে থাকা চন্দ্রগুপ্তকে দেখে ভয়ে আতঙ্কে সুরজমল চিৎকার করতে শুরু করলো, চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত! অকস্মাৎ জলের মধ্যে পড়ে কিছু বুঝে ওঠার আগেই চন্দ্রগুপ্ত দেখলো সে জলের গভীরে তলিয়ে যাচ্ছে। আর যতই সে হাত পা ছুঁড়তে থাকলো ততই অনন্ত জলরাশি তাকে গ্রাস করতে লাগলো। চন্দ্রগুপ্তর এইরকম অবস্থা দেখে সুরজমল হতভম্ব হয়ে গেল। সে বুঝতে পারলো আর দেরি করলে চন্দ্রগুপ্তর জীবন সংকটে পড়ে যাবে। পর মুহূর্তেই সে চন্দ্রগুপ্তকে রক্ষা করার জন্য জলের মধ্যে ঝাঁপ দিল। একদিকে ঘন অন্ধকার, তার উপরে গভীর জলরাশির মধ্যে চন্দ্রগুপ্তকে বাঁচানোর জন্য সুরজমলকে বেশ বেগ পেতে হলো, কিন্তু চন্দ্রগুপ্তকে পাড়ে নিয়ে আসলো সুরজমল। সুরজমল বারংবার চন্দ্রগুপ্তর পেটের মধ্যে চাপ দিতেই তার মুখ দিয়ে জলের সাথে সাথে কাশির দমক বেরিয়ে এলো।
চন্দ্রগুপ্ত শ্বাস প্রশ্বাস খুব দ্রুত ছিল। তার অবস্থা দেখে সুরজমল তাকে বলল, চন্দ্রগুপ্ত, তুমি একটু বিশ্রাম করো, জল আমি নিয়ে যাচ্ছি। কিন্তু চন্দ্রগুপ্তর নিজের প্রতি খেয়াল ছিল না। খেয়াল ছিল তো শুধু ওই গ্রামবাসীদের জন্য, যারা ভয়ঙ্কর আগুনের সাথে যুদ্ধ করছিল। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলল, আমি ঠিক আছি। এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুকন্যা আর গ্রামবাসীদের সহায়তা করা। সুরজমল জানত যে চন্দ্রগুপ্ত কথা শোনার পাত্র নয়, আর তাই সে তাকে বাধা দেওয়ার প্রচেষ্টা করলো না। দুজনে মিলে ঝড়ের গতিতে সুকন্যার কুটিরের সামনে গেল, আর ক্রমাগত জল ঢেলে আগুনকে কিছুটা নিয়ন্ত্রণে আনলো। আগুনের শিখা একটু শান্ত হতেই চন্দ্রগুপ্ত সিক্ত একটা চাদর গায়ে জড়িয়ে কুটিরের অভ্যন্তরে প্রবেশ করলো। সুরজমলও প্রবেশ করলো তার পেছনে। চারিদিকে প্রবল ধোঁয়ার জন্য কিছুই দৃষ্টিগোচর হচ্ছিল না। ভেতরের তীব্র উত্তাপে চন্দ্রগুপ্তর গায়ের চাদরটাও শুকিয়ে উঠছিল। চন্দ্রগুপ্ত উদ্ভ্রান্তের মতো কুটিরের উঠোনে এসে পৌঁছে চারিদিক নিরীক্ষণ করে দেখলো সুকন্যার মাতা পিতা কোথাও নেই। কোথায় উধাও হয়ে গিয়েছিল সুকন্যার মাতা পিতা? তারা কি আদৌ জীবিত, নাকি লেলিহান অগ্নিশিখা গ্রাস করেছিল তাদের? दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी E2 चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।